সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা খুবই জার্কাস একটা টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসের নাম হচ্ছে বাতাস, বৃষ্টি এবং গাড়ি। এই তিনটা নিয়ে আপেক্ষিক বেগের যে ম্যাথগুলো থাকে ওইটার বেসিকটা আমরা দেখবো আর কি। আচ্ছা, তাহলে আমাদের এখানে তারা কয়জন? তারা তিনজন। বাতাস একজন, বৃষ্টি একজন, গাড়ি আরেকজন। এখন তোমাদেরকে বললাম বাতাস, বৃষ্টি আর গাড়ি থেকে আমার কি কি হতে পারে, কি কি ঘটতে পারে, কি কি কেস হতে পারে। একদম প্রথমে দেখো যে কেস 1, একদম প্রথমে যেটা হতে পারে কেস 1, সেটা হচ্ছে গাড়ি স্থির, গাড়ি যাবে না, গাড়ি স্থির। ঠিক আছে, গাড়ি যাচ্ছে না। আমার কেস 1 হচ্ছে গাড়ি স্থির। ওকে, গাড়ি যখন স্থির থাকবে তখন দেখো কি হয়। গাড়ি যখন স্থির থাকবে, মনে করো আমার রাস্তা, মনে করে নাও যে এটা হচ্ছে আমার রাস্তা, এই যে রাস্তা, এই যে রাস্তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে। আচ্ছা, সো রাস্তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে। আমি খুব ভালো গাড়ি আঁকতে পারি না, তবে যতটুকু পারি সেটা আবার খারাপ না। আচ্ছা, মোটামুটি বুঝতে পারলে হবে। এই হচ্ছে গাড়ি, মোটামুটি অনেক সুন্দর হয়েছে, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো এই যে গাড়িটা আঁকলাম, এই গাড়িটার এটা হচ্ছে সামনের অংশ, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে গাড়ির পেছনের সাইড, ব্যাক সাইড। আচ্ছা, তো আমাদের কেস হচ্ছে গাড়ি স্থির, অর্থাৎ আমরা বলবো যে আমাদের যে কার আছে সেই কারটা কি স্থির, মুভ করতেছে না, স্ট্যাটিক্স। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার গাড়ির ফ্রন্ট সাইড, এটা হচ্ছে আমার গাড়ির ব্যাক সাইড, এটা দেখে আমরা বুঝতেছি। আচ্ছা, এবার দেখো আমার বৃষ্টি পড়তেছে উপর থেকে, সো বৃষ্টি পড়ছে নিচের দিকে। সো এই যে এটা হচ্ছে আমার বৃষ্টি, এটা হচ্ছে আমার বৃষ্টি। আমি বললাম এটা হচ্ছে ভি বেগে রেইন পড়ছে, তাহলে ভি বেগে ভি রেইন, বৃষ্টি পড়ছে। গাড়ি তো স্থির, সো গাড়ির যে বেগ, ভেলোসিটি, সো গাড়ির কোনো ভেলোসিটি নাই, গাড়ির ভেলোসিটি শূন্য, যেহেতু গাড়িটা স্থির। আবার এখানে আরেকজন আছে, সে হচ্ছে বাতাস, এয়ার। সো বাতাস বইছে, ঠিক আছে। বাতাস, রেইন এন্ড গাড়ির মধ্যে রিলেটেড ভেলোসিটি নিয়ে কাজ করছি। তাহলে বাতাস বইছে মানে এয়ার বইছে। সো এয়ারটা কোন দিকে বইছে? এয়ারটা মনে করো এই দিকে যাচ্ছে, এয়ার এদিকে এয়ার যাচ্ছে, এই যে এবার আবার এয়ার কাজ করতেছে, তাহলে ভি এয়ার, এয়ার এর একটা বেগ আছে ভি এয়ার। আচ্ছা, এবার আমাকে বলছে গাড়ি তো স্থির, গাড়ি যাচ্ছে না, বৃষ্টি পড়ছে নিচের দিকে আর বাতাস যাচ্ছে এইদিকে। তাহলে আমার ঘটনা কি? ঘটনা হচ্ছে তিনটা। ঘটনা কয়টা? ইভেন্টস হচ্ছে তিনটা। বৃষ্টি পড়ছে নিচের দিকে, বাতাস যাচ্ছে এইদিকে, গাড়ি যাচ্ছে না। রেইন পড়ছে নিচের দিকে, এয়ার এদিকে যাচ্ছে, গাড়ি যাচ্ছে না। এই মুহূর্তে গাড়ির কোন কাজ বিচবে, গাড়ির কোন কাজ ভিজবে সেটা হচ্ছে আমাদের দেখাতে হবে, যে গাড়ির কোন কাজটা বৃষ্টিতে ভিজে যাবে। আচ্ছা, এখানে খুবই ভালো একটা কথা, খুবই সিম্পলি একটা কথা আমরা যদি বলি, যে দেখো কোনো আপেক্ষিক বেগের কোনো কনসেপ্ট আমরা দিব না, একদম সিম্পল কনসেপ্ট, যে একটা বেগ এদিকে কাজ করতেছে ভি রেইন, আর একটা ভেলোসিটি এদিকে কাজ করতেছে ভি এয়ার। কোনো আপেক্ষিক বেগের কনসেপ্টে যাওয়ার দরকার নাই, আপেক্ষিক বেগের কনসেপ্টে যাব না, বিকজ আমার এখানে অবজারভার হচ্ছে গাড়ির ভিতরের একজন মানুষ, গাড়ির ভিতরের একজন মানুষ বৃষ্টিকে দেখতেছে, গাড়ির ভিতরের একজন মানুষ বৃষ্টিকে অবজার্ভ করতেছে, গাড়ির ভিতরের একজন মানুষ বৃষ্টি কোন দিকে পড়ছে সে কথাগুলো বলছে। সো গাড়ির ভিতরের মানুষটা যখন স্থির, অর্থাৎ আমার গাড়িটা স্থির, গাড়ি স্থির, এই কথার অর্থ হচ্ছে গাড়ির ভিতরে যে মানুষটি আছে সে মানুষটিও স্থির। তাহলে আমাদের অবজারভার কি স্থির। তাহলে অবজারভার স্থির হওয়ার কারণে অর্থাৎ ভি অবজারভারের ভেলোসিটি শূন্য হওয়ার কারণে আমার এখানে আপেক্ষিক বেগের কোনো কনসেপ্ট আসবে না। বিকজ আমরা বলেছিলাম আপেক্ষিক বেগ কিংবা রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটা তখনই আসে যখন একজন অবজারভার একটা বেগে গতিশীল হয় সামনের দিকে। যদি অবজারভার গতিশীল না হয়, অবজারভারের বেগ শূন্য হয়, তাহলে কিন্তু আপেক্ষিক বেগের বিষয় আসবে না। তখন সিম্পলি আমরা যে প্যারালেলোগ্রাম থিওরেম কিংবা সামান্তিক সূত্র পড়েছি সেই কনসেপ্টটাই আসবে। কাজে আমার রেইন পড়ছে এইদিকে আর এয়ার যাচ্ছে এদিকে, তাহলে অবশ্যই সাধারণত দেখা যায় কি, মনে করি এদিকে বৃষ্টি পড়ছে আর বাতাস বইছে। তখন বাতাস যদি বয়, তখন বাতাস এদিকে যাচ্ছে, তাহলে এখানে বৃষ্টি নিচের দিকে কি আর পড়তে পারবে না? বাতাস তাকে ধাক্কা দিয়ে একটু কি করে দিবে, স্লাইড করে দিবে, একটু তাকে অ্যাঙ্গেল করে দিবে, একটু তাকে বাঁকিয়ে দিবে, কার্ভ করে দিবে। তাহলে আগে আমার যে বৃষ্টিটা এইদিকে পড়তেছিল, ওই বৃষ্টি এখন আর এদিকে পড়বে না, ওই বৃষ্টি এখন এইদিকে পড়বে, বিকজ বাতাস তাকে ধাক্কা দিচ্ছে। ঠিক আছে,
তো এই কনসেপ্টটাকে আমরা চাইলে প্যারালেলোগ্রাম থিওরেম দিয়ে বলতে পারি। প্যারালেলোগ্রাম থিওরেম আমাদেরকে বলে যদি একটা ভেলোসিটি এই দিকে কাজ করে va, আমার যদি আরেকটা ভেলোসিটি এই দিকে কাজ করে v রেন, বিকজ তখন দেখা যাবে যে এই ভেলোসিটি এবং এই ভেলোসিটি এই দুজনের যে রেজাল্টেন্ট সেটা কাজ করবে তাদের মাঝ বরাবর এই দিকে। তাহলে তাদের মাঝ বরাবর এই দিকে কাজ করলে আমরা বৃষ্টিকে এই দিকে পড়তে দেখব। ঠিক আছে, এটা হচ্ছে বি রেজাল্টেন্ট বিটুইন রেইন এন্ড এয়ার এবং রেইনের মধ্যে এটা হচ্ছে লব্ধি বেগটা, এবং আমরা সেই লব্ধি বেগে বৃষ্টিকে পড়তে দেখব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যখন আমাদের অবজারভারের বেগটা শূন্য হবে, যখন আমাদের গাড়ি স্থির থাকবে কিংবা গাড়ির ভিতরে মানুষটি স্থির থাকবে, তখন কিন্তু আপেক্ষিক বেগের কোনো কনসেপ্ট আমরা আনবো না। আপেক্ষিক বেগের যে কনসেপ্টটা ছিল যে কোনো একটা অবজারভারের ভেলোসিটিকে উল্টায় দিয়ে বিপরীত করে দেওয়া, সেই কনসেপ্টটা আমরা আনবো না। আমরা শুধুমাত্র এখানে এই দিকে বাতাস যাচ্ছে আর এই দিকে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি পড়া এবং বাতাস যাওয়াকে আমরা জাস্ট সামন্তিক সূত্র দিয়ে প্যারালেলোগ্রাম থিওরেম দিয়ে আমরা করে দিব। ঠিক আছে, তাহলে দেখো আমরা বলতে পারি যে আমার রেইন পড়ছে নিচের দিকে, আমার এয়ার যাচ্ছে এই দিকে, তাহলে এই দিকে রেইন আর এই দিকে এয়ার হলে আমার তাদের রেজাল্টেন্টটা কোন দিকে হবে, তাদের লব্ধিটা হবে তাদের মাঝ বরাবর কাজ করবে, তাদের মাঝ বরাবর এই দিকে কাজ করবে। তাহলে এই দিকে যদি কাজ করে সেটাকে পেছনে বর্ধিত করো, তুমি যদি সেটাকে পেছনে বর্ধিত করো তাহলে তোমার মনে হবে যে বৃষ্টিটা এই যে এখান থেকে আসছে, সেখান থেকে গিয়ে দিকে যাচ্ছে, রাইট? তাহলে এটাই হবে আমার বি লব্ধি, বি রেজাল্টেন্ট, বি নেট, তাহলে এটাই হবে আমার বি রেজাল্টেন্ট। ওকে, আচ্ছা, তো আমরা কিন্তু এই রেজাল্টেন্ট সাইডে যেদিকে রেজাল্টেন্ট কাজ করতেছে, যেদিকে লব্ধি কাজ করতেছে সেদিকে বৃষ্টিকে পড়তে দেখবো। কাজে আমরা কি বলতে পারি যে বৃষ্টিটা এই দিকে পড়ছে, তো এটা হচ্ছে গাড়ির কোন কাজ? এটা হচ্ছে গাড়ির পেছনের কাজ, আর এটা হচ্ছে গাড়ির সামনের কাজ। আমরা বলতে পারি যে বৃষ্টি কি গাড়ির সামনের কাজকে ভিজাচ্ছে? না, বৃষ্টি গাড়ির সামনের কাজকে ভিজাচ্ছে না, বৃষ্টি গাড়ির পেছনের কাজকে ভিজাচ্ছে। তো এই ক্ষেত্রে বৃষ্টিটা এইদিকে পড়তে দেখবো আমরা, এইদিকে পড়বে, রেজাল্টেন্ট যেদিকে সেদিকে পড়বে, কাজে আমরা বলবো বৃষ্টি গাড়ির পেছনের কাজকে ভিজাচ্ছে, পেছনের যে কাজ আছে সেটাকে ভিজাবে। তাহলে আমাদের কেস 1 হচ্ছে গাড়ি কিংবা গাড়ির ভিতরে অবজারভার যখন স্থির থাকবে এবং বাতাস যখন এই দিকে যাবে, যখন এই দিকে পড়বে, তখন তাদের রেজাল্টেন্ট এই দিকে কাজ করায় গাড়ির পেছনের কাজকে ভিজাবে। কোন দিকের কাজকে ভিজাবে? গাড়ির পেছনের কাজকে ভিজাবে। যদি ভাইয়া তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে যে গাড়ির কোন কাজকে ভিজাবে, আমরা তখন জাস্ট লিখে দিব এয়ার এইদিকে কাজ করছে, রেইন এদিকে কাজ করছে, তাদের যে রেজাল্টেন্ট সেটা তাদের মাঝ বরাবর কাজ করবে। আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি সেটা গাড়ির পেছনের কাজকে ভিজাচ্ছে। তাহলে ভাইয়া পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন করে আমাকে, তাহলে আমি কি লিখবো? পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন করে তাহলে আমি লিখবো যে আমার এয়ার কাজ করছে চিত্রে, এয়ার এর ভেলোসিটি এবং হচ্ছে ভি রেইন এর লব্ধি যেদিকে, ঠিক আছে, রেজাল্টেন্ট যেদিকে, বৃষ্টি তো সেদিকে পড়বে। তাই তো, তাহলে আমাকে বলতেছে ইন ফিগার বি এয়ার এন্ড বি রেইন যেদিকে, তাদের রেজাল্টেন্ট যেদিকে, ঠিক আছে, বৃষ্টি উইল ড্রপ দ্যাট সাইড, ওই সাইডে বৃষ্টিটা পড়বে। ওকে, তাহলে ওই সাইডে যদি বৃষ্টিটা পড়ে তাহলে আমরা ওই কাজটাকে ভিজাবে। আমাদের চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনের কাজকে ভিজাচ্ছে। সো আমাদের ব্যাক সাইডে যে কাজটা আছে, ব্যাক সাইডের গ্লাসটাকে ভিজাচ্ছে, আমরা সেটা বলবো ফ্রন্ট সাইড গ্লাসকে ভিজাচ্ছে না, ভিজাচ্ছে কোনটাকে? ব্যাক সাইড গ্লাসকে। ওকে, এর পরবর্তীতে চলে আসো ভাইয়া যদি এমন হয় ভাইয়া কেমন হয় সেটা তো তোমার উপরে, যেমনই হোক না কেন তুমি অ্যান্সার করতে পারবে। কেস 1 এর আরেকটা কেস দেখো, যদি এমন হয় ভাইয়া সবকিছু ঠিক আছে, এই যে গাড়িটা আঁকলেন খুব ভালো লেগেছে, গাড়িটা খুবই সুন্দর হয়েছিল, আচ্ছা খুবই ইন্সপিরেশন ছিল গাড়ির ভিতরে। ওকে, এটা হচ্ছে গাড়ির সামনের কাজ, ফ্রন্ট সাইড, ফ্রন্ট গ্লাস গাড়ির সামনের কাজ, আর এটা হচ্ছে ব্যাক গ্লাস গাড়ির পেছনের কাজ। ওকে, দেন হচ্ছে ভাইয়া যদি আমাদের এয়ার যেটা ছিল সেই এয়ারটা, আমাদের যে এয়ারটা ছিল, এয়ারটা যদি এই দিকে কাজ করতো, এর আগে কিন্তু এয়ারটা আপনি দেখিয়েছেন রাইট সাইডে, এখন যদি আমার এয়ারটা লেফট সাইডে কাজ করে তাহলে কি হবে? এবং বৃষ্টি তো নিচে পড়ছে, হ্যাঁ বৃষ্টি নিচে পড়ছে, এই যে বৃষ্টি নিচে পড়ছে, তাহলে ভি রেইন নিচের দিকে আর ভি এয়ার এদিকে কাজ করছে, তাহলে তাদের রেজাল্টেন্ট হবে এই বরাবর, তাদের রেজাল্টেন্টটা হবে এই বরাবর। সো ভি রেজাল্টেন্ট, হ্যাঁ
তাহলে ভাই আমাদের ইয়েটা কোন দিকে হবে, কাজটা কোন দিকে বিছবে, সেটাকে পেছনে বর্ধিত করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্রন্ট কাজটাকে বিছাচ্ছে। সো আমরা এখান থেকে কি ডিসিশনে আসতে পারি, হোয়াট ইজ দ্য ডিসিশন ফ্রম কেস 1? ফ্রম কেস 1 উই ক্যান সে দ্যাট, আমরা কেস 1 থেকে বলতে পারি যদি আমাদের গাড়ি স্থির থাকে, ওকে, অর্থাৎ গাড়ির ভিতরে যে অবজারভার, সে অবজারভার যদি স্থির থাকে, অবজারভারে যদি কোনো ভেলোসিটি না থাকে, তাহলে হচ্ছে ভি এয়ার এবং ভি রেইন এর রেজাল্টেন্ট যেদিকে হবে, লব্ধি যেদিকে হবে, বৃষ্টি সেদিকে পড়বে, বৃষ্টি সেই দিকে পড়বে এবং সেই দিকে কাজকে ভিজাবে, সেই দিকে পড়বে, ঠিক আছে, রেইন উইল ড্রপ দ্যাট সাইড এন্ড, ঠিক আছে, সেই দিকে কাজকে ভিজাবে, সেদিকে কাজকে গ্লাসকে ভিজাবে। বুঝতে পেরেছো? আমার দেখো একবার ফ্রন্ট সাইড কে ভিজাচ্ছে, একবার ব্যাক সাইড কে ভিজাচ্ছে, এটা ডিপেন্ড করতেছে ভি এআর এর ডিরেকশন কোন দিকে। ভি এআর যদি এদিকে হয় তাদের রেজাল্ট এর দিকে, ভি আর যদি ওই দিকে হয় তাদের রেজাল্ট এর দিকে। এটা হচ্ছে আমার ফার্স্ট কেস। তাহলে এভাবে আমার একটা কেস হতে পারে, ঠিক আছে। এবার আমরা যাব আমাদের সেকেন্ড কেস। এবার কেস 2 তে আসি। গাড়ি যেদিকে বাতাস সেদিকে, সে কি জানো না। যাই হোক, আমার গলা খুব বাজে অবস্থা, সবাই জানে সেটা। আমি গান পারি না, আমি গান জানি না, ঠিক আছে, গান জানি না যেন আবার গান জানি না অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে গাড়ি যেদিকে বাতাস সেদিকে, কার এন্ড এয়ার ইন দ্য সিমিলার ডিরেকশন, কার এবং এয়ার সিমিলার ডিরেকশনে থাকলে আমার কি হবে? এখন গাড়ি যেদিকে যাচ্ছে, গাড়ি যেদিকে বলতে বোঝাচ্ছে গাড়ি যেদিকে যাচ্ছে, গাড়ি যেদিকে যাচ্ছে বাতাস যদি সেই দিকেই যায়। এর আগে আমরা দেখেছি গাড়ি স্থির ছিল, এমন স্থির থাকার পরে গাড়ি যেদিকে যাচ্ছিল ওইটা আমরা দেখেছিলাম, সেখানে দেখি গাড়ি কিন্তু একটা ভেলোসিটিতে যাচ্ছে। আচ্ছা, তো গাড়ি যদি গতিশীল হয়, গাড়ির ভিতর যে অবজারভারটা আছে, মনে করো আমি গাড়ির মধ্যে বসে আছি এবং আমি দেখছি, সো গাড়ির ভিতরের অবজারভার যদি গতিশীল হয়ে যায়, তাহলে আপেক্ষিক বেগের বিষয় চলে আসবে, রিলেটিভ ভেলোসিটির বিষয়টা চলে আসবে। আচ্ছা, সো আমরা সেই বিষয়টা একটু দেখি। ধরো আমার কাছে গাড়ি যাচ্ছে, এই গাড়ি, ওকে, এবারে গাড়িটা খুবই অস্থির হয়েছে, তোমরা বুঝতে পারছো, খুবই অস্থির গাড়ি আঁকতে পারে আমি, ওকে। তাহলে ভালো করে খেয়াল করো, এই যে গাড়ি, এটা হচ্ছে ব্যাক সাইড, সো এটাকে আমি দিলাম ব্যাক সাইড, এটা হচ্ছে গাড়ির ব্যাক সাইড, আর এটা হচ্ছে গাড়ির ফ্রন্ট সাইড, ওকে। এবার আবার আগের মতো বৃষ্টি পড়ছে, সো বৃষ্টি পড়ছে উপর থেকে নিচে, বৃষ্টিটা অলওয়েজ উপর থেকে নিচে পড়ে, ঠিক আছে, আসমান থেকে নাজিল হয় বৃষ্টি, আল্লাহর খাস রহমত। এর পরবর্তীতে গাড়ি যাচ্ছে, মনে করো এই দিকে গাড়ি যাচ্ছে, মনে করো এই দিকে, সো এটা হচ্ছে ভি কার অথবা ভি অবজারভার। এখানে আমরা ভি কারও বলতে পারি, ভি অবজারভার বলতে পারি, অর্থাৎ কারের বেগটা হচ্ছে এত, ভি কার, এদিকে যাচ্ছে গাড়ি। সো বাতাস কোন দিকে যাবে? গাড়ি যেদিকে বাতাস সেদিকে যেতে হবে, সিমিলার ডিরেকশন আমরা কেস 2 ধরে নিলাম। সো আমাদের বাতাসও কিন্তু সেই দিকেই যাচ্ছে। সো আমি দেখাচ্ছি যে আমার বাতাসও ইন দ্য সিমিলার লাইন। সো আমার বাতাসও আছে এখানে, এই যে ভি এআর, ব্লু এরো দ্বারা দেখাচ্ছি বি এআর, এটা হচ্ছে আমার বি এআর, ব্লু এরো দ্বারা দেখাচ্ছি যে বাতাসও এই দিকে যাচ্ছে, সিমিলার ডিরেকশনে বাতাস যাচ্ছে, সিমিলার ডিরেকশনে বাতাস যাচ্ছে, ওকে। তাহলে আমার কার যেদিকে যাচ্ছে, আমার এয়ার বাতাস সেদিকে যাচ্ছে, এবং আমার রেইন কিন্তু নিচে পড়ছে। সো এবার কি হবে দেখো, একটা কথা বলেছিলাম যে আমাদের রিলেটিভ ভেলোসিটির যে কনসেপ্টটা ছিল, রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট হচ্ছে যখন অবজারভার কোন একটা ভেলোসিটি নিয়ে সামনে যাবে, তখন সেই অবজারভার তার আশেপাশে যা কিছু আছে সবকিছুকে একটা অপোজিট ভেলোসিটি, অপোজিট বেগ কি করবে, বিলিয়ে দিবে বলে মনে হবে। এটা একটা মনে হওয়া ব্যাপার, ঠিক আছে, বিলিয়ে দিবে বলে মনে হবে, অর্থাৎ তার আশেপাশে সবকিছুকে সে অ্যাকচুয়ালি ওই বেগে চলে যেতে দেখবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমার কিন্তু এখানে রেইন আছে এবং এয়ার আছে। এবার কার এদিকে যদি গতিশীল হয়, বলছি কার যদি এই দিকে যায়, এইদিকে গতিশীল হয়, তাহলে কার করবে কি, কার কিন্তু রেইনকে একটা ভেলোসিটি কি করে দিবে, গিফট করে দিবে বলে মনে হবে, অর্থাৎ দিয়ে দিচ্ছে বলে মনে হবে, সেই যে মনে হওয়াটা। তাহলে কার কিন্তু রেইনকে একটা কি দিবে, ভেলোসিটি দিবে। সেটা কোন দিকে? সেই ভেলোসিটিটা অবশ্যই দিবে অপোজিট ডিরেকশনে। কাজে অপোজিট ডিরেকশন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বি সাপ্লাই। তোমাদেরকে বলেছিলাম অবজারভার তার আশপাশকে, সারাউন্ডিংসকে যে ভেলোসিটিটা দিয়ে দেয় সেটাকে কি বলে, সাপ্লাই বলে। কাজে সারাউন্ডিংসকে ভি কার একটা ভেলোসিটি দিল অপোজিট ডিরেকশনে, দিস ইজ কল্ড সাপ্লাই। তাহলে এটা হচ্ছে আমার ভি সাপ্লাই। ভি সাপ্লাই হবে এইদিকে। এর পরবর্তীতে আমরা বলেছিলাম তাহলে অবজারভারের আর কোনো কাজ নেই, কাজে অবজারভারকে মুছে দিতে পারো, মুছে দাও, অবজারভারকে মুছে দাও, অবজারভারকে মুছে দিলাম,
ওকে, তাহলে অবজারভারের আর কোনো কাজ নেই। এবার হচ্ছে আমাদের কাজ হবে বি সাপ্লাই এর সাথে বি এয়ার এর সাথে বি রেইন এর কাজ, বি সাপ্লাই এর সাথে বি এয়ার এর সাথে বি রেইন এর কাজ। তাহলে আমার কয়টা ভেলোসিটি আছে? 3টা ভেলোসিটি আছে, বি সাপ্লাই এদিকে, বি এয়ার এদিকে, আর হচ্ছে বি রেইন নিচের দিকে। এবার আমরা তাদের 3টা ভেলোসিটির কি নিব? লব্ধি নিব। সো আমরা কিভাবে তাদের রেজাল্টেন্ট নিতে পারি বলো তো? আমরা রেজাল্টেন্টটা নিতে পারি এখানে, ভালো করে খেয়াল করো। এখানে আমার যদি বি সাপ্লাই বেশি হয়, আচ্ছা সিমলি আমাকে একটা কথা বলো, আমার এইদিকে কাজ করতেছে 10 নিউটন ফোর্স এন্ড এইদিকে কাজ করতেছে 7 নিউটন ফোর্স, তাহলে তাদের রেজাল্টেন্ট কত? তাহলে তাদের রেজাল্টেন্ট তোমাদেরকে বলেছিলাম একটা ভেক্টর যদি হয় পি এবং একটা ভেক্টর যদি হয় কিউ, দেন তোমাদেরকে বলেছিলাম তাদের যে রেজাল্টেন্ট আর, সেই রেজাল্টেন্ট আর হবে বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর। সব সময় বড় ভেক্টর থেকে ছোট ভেক্টরটা কি করে দিতে হয়? বিয়োগ করে দিতে হয়। এবং সেই রেজাল্টেন্টের ডিরেকশন হয় কোন দিকে? সেই রেজাল্টেন্টের ডিরেকশনটা হয় ঠিক আছে বড় ভেক্টরের দিকে, স্বাভাবিকভাবে বড় ভেক্টরের দিকে সেই রেজাল্টেন্টের ডিরেকশনটা হয়। আচ্ছা, কাজে আমার এখানে 10 নিউটন একটা ফোর্স আছে যেটা পি বললাম, 7 নিউটন একটা ফোর্স আছে যেটা কিউ বললাম, এন্ড দে উইল অ্যাক্ট 180 ডিগ্রি, তারা 180 ডিগ্রিতে কাজ করছে। কাজে তখন তাদের রেজাল্টেন্টটা হবে বড় ফোর্সের দিকে, এবং তাদের বড় ফোর্সের দিকে কাজ করবে, বড় ফোর্সের দিকে কাজ করবে, এবং ওই রেজাল্টেন্টের মানটা হবে কত? বড়টা মাইনাস ছোটটা। সো এখানে যখন 180 তে কেউ কাজ করবে, তখন আমরা খুব সহজে বড়কে আর ছোটকে সেটা বের করতে পারলে তাদের রেজাল্টেন্ট বের করে ফেলতে পারি। তো ভাইয়া এই কনসেপ্টকে কাজে লাগিয়ে দেখো তো সবাই, এখানে আমার 180 তে কারা কাজ করছে? এখানে 180 ডিগ্রিতে কাজ করছে, 180 ডিগ্রিতে দুইটা ভেলোসিটি অ্যাক্ট করছে, একটা ভি সাপ্লাই আর একটা ভি এয়ার। আমরা কি বলতে পারি যে ভি সাপ্লাই এবং ভি এয়ার 180 তে কাজ করায়? এখানে আমার অবশ্যই একটা জিনিস চেক করে নিতে হবে। সেই চেক করার বিষয়টা হচ্ছে চেক আপ। আমরা চেক আপ করে নিব, হোয়াট উইল চেক আপ? আমরা কি চেক আপ করব? আমরা চেক আপ করে নিব ভি সাপ্লাই বড় কিনা। আচ্ছা, ভি সাপ্লাই যে ম্যাগনিটিউড, ভি সাপ্লাই এর যে মান, সে ভি সাপ্লাই এর মানটা কার সমান বলো তো? অ্যাকচুয়ালি ভি সাপ্লাই এর যে মানটা সেটা অ্যাকচুয়ালি ভি কার এর সমান, তাই না? আমরা মান বলছি, ডিরেকশন অপোজিট। ভি কার এদিকে কাজ করতো, ভি সাপ্লাই এদিকে কাজ করছে, তাদের ডিরেকশনটা বিপরীত, কিন্তু তাদের যে ম্যাগনিটিউড, তাদের যে ভেলোসিটি, তাদের যে মান, সে মানটা কিন্তু সমান। কাজে বি সাপ্লাই সমান বি কার বলতে পারি। ওকে, তাহলে আমরা বি সাপ্লাই বলতে পারি অথবা বি কারও বলতে পারি। ওকে, তাহলে আমরা সেটাকে একটু করে লিখছি, বি সাপ্লাই বলা যে কথা, বি কার বলা একই কথা। আচ্ছা, যদি আমার এমন হয় বি এয়ার এর চেয়ে, ভালো করে খেয়াল করো, আমার কন্ডিশন 1 হচ্ছে ইফ যদি, বলছে কি ইফ যদি আমার ভি এয়ার এর চেয়ে ভি এয়ার এর যে ম্যাগনিটিউড আছে, সে ভি এয়ার এর ম্যাগনিটিউডটা বড় হয় কার কাছ থেকে? বি সাপ্লাই এর কাছ থেকে। তো বি সাপ্লাই এর কাছ থেকে বড় হওয়া মানে কার সমান হওয়া? বি কারের ম্যাগনিটিউডের সমান। কারণ আমরা জানি বি সাপ্লাই যা, বি কার কিন্তু তাই। বুঝাতে পেরেছি? তাহলে এই জিনিসটা যাদের কনফিউজ লাগছে তাদেরকে আমি একটু সিম্পলি জিনিসটা বুঝাই। দেখো তো ভালো করে, আমরা বলছি বি এয়ার বড়, দ্যাটস মিন মনে করো ভি এয়ার হচ্ছে 10, ভি এয়ার কত? 10, আর বি সাপ্লাই মনে করো 7। তাহলে ভি এয়ার বড় কার কাছ থেকে? বি সাপ্লাই এর কাছ থেকে। অথবা এটাকে আমরা বলতে পারি ভি এয়ার বড় কার কাছ থেকে? বি সাপ্লাই এর মান যা, বি কার এর ম্যাগনিটিউড তো তা। ডিরেকশন বাদ দাও, আমরা ম্যাগনিটিউড নিয়ে কাজ করতেছি, পরম মান দিয়ে দিছি, অ্যাবসলিউট দিয়ে দিছি, ঠিক আছে? ম্যাগনিটিউড বাদ দিয়েছি। কাজে বি সাপ্লাই যেটা, বি কার এর মান তো সেটাই। কাজে আমরা যদি বলি বি সাপ্লাই এর চেয়ে বড়, তাহলে বি কার এর চেয়ে বড়, বিকজ বি সাপ্লাই এন্ড বি কার ইজ ইকুয়াল টু সেম। তাহলে এই কথাটাকে আমরা দুই লাইনে না লিখে, আমরা একটা ব্র্যাকেট দিয়ে ভাবে লিখতে পারি। এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি যে ব্র্যাকেট সমান বি কার। দেখো তো এভাবে লিখে যায় কিনা? তাহলে এখানে বোঝাচ্ছে ইফ যদি বি এয়ারটা বড় হয় বি সাপ্লাই এর চেয়ে। অথবা কেউ যদি বলে আমি তো বি সাপ্লাই বুঝি না, আমি কি বি কার দিয়ে বলতে পারবো না? হ্যাঁ, তুমি বি সাপ্লাই দিয়ে না বলে বি কার দিয়ে বলতে পারো। তাহলে বি সাপ্লাই এর চেয়ে বড় হলে, অর্থাৎ বি কার এর চেয়ে বড় হলে, বি সাপ্লাই আর বি কার যে সমান সেটা বোঝাচ্ছে ব্র্যাকেট দিয়ে। এটা তো সিম্পলি বোঝাই যায় ব্র্যাকেট দিয়ে। ব্র্যাকেট দেওয়া মানে বোঝাচ্ছে বি সাপ্লাই আর বি কারটা সমান। তো বি সাপ্লাই এর চেয়ে বড় অথবা বি কার এর চেয়ে বড় যদি হয়, তাহলে কি হবে? বি এয়ারটা বড় বি সাপ্লাই এর চেয়ে, বি এয়ারটা বড়,
হ্যাঁ, এবং আমরা কিন্তু এখানে ম্যাগনিটিউড নিচ্ছি অ্যাকচুয়ালি, সাপ্লাই দিয়ে করবো আমরা। জাস্ট কার্ডটা অনেক সময় দেখা যায় কি আমাকে তো সাপ্লাই দেওয়া থাকবে না, কার যা ওইখান থেকে সাপ্লাই বের করে নিয়ে আসতে হবে। তাহলে এই বিষয়টা কোনো কনফিউজ আছে যে সাপ্লাইয়ের মানটা আমি পাবো কই? সাপ্লাই যে মানটা আমি পাবো অ্যাকচুয়ালি কারের মান থেকে, কারণ আমাকে তো সাপ্লাই দেওয়া থাকবে না, আমাকে দেওয়া থাকবে কারের ভেলোসিটি, সেখান থেকে সাপ্লাই বের করে নিব। কাজে কার থেকে আমরা সাপ্লাইটা বের করে নিলাম, বের করে নেওয়ার পরে এবার খেয়াল করো, তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমাদের কেস 1 হচ্ছে যদি আমার বি সাপ্লাইয়ের চেয়ে বি কারটা বড় হয়, তাহলে বি এয়ারটা বড় হয়, তাহলে সাপ্লাইয়ের চেয়ে বি এয়ার বড় হলে তাহলে আমার তাদের রেজাল্টেন্টটা কোন দিকে হবে? বি এয়ার এবং বি সাপ্লাই রেজাল্টেন্ট কোন দিকে হবে? যেহেতু আমার বি সাপ্লাই চেয়ে বি এয়ারটা বড়, কাজে তাদের রেজাল্টেন্টটা হবে এই দিকে, তাদের রেজাল্টেন্টটা হবে এই দিকে। তাহলে এটা হচ্ছে বি রেজাল্টেন্ট। কার রেজাল্টেন্ট? এটা এয়ার এবং সাপ্লাইয়ের রেজাল্টেন্ট। এয়ার এবং সাপ্লাইয়ের রেজাল্টেন্টটা হচ্ছে এটা। সেই রেজাল্টেন্টের সাথে যখন আমরা রেইন কি করবো, আবার লব্ধি নিব, দুইটা লব্ধি নিয়ে নিলাম, ওই লব্ধির সাথে যখন আবার লব্ধি নিব তখন তাদের রেজাল্টেন্টটা কাজ করবে এইদিকে। বুঝতে পেরেছো? তখন তাদের রেজাল্টেন্টটা কাজ করবে এদিকে, এবং তখন গাড়ির কোন সাইড কে যাবে? তখন গাড়ির ব্যাক সাইড কে যাবে। তাহলে আমার যদি বি এয়ার বড় হয় এবং বি সাপ্লাই ছোট হয়, তাহলে বি এয়ার এবং বি সাপ্লাই এর লব্ধিটা কাজ করবে এই সাইডে, বি এয়ার বড় হওয়ার কারণে এই সাইডে কাজ করবে, এবং তাদের রেজাল্টেন্ট এই দিকে কাজ করবে। যারা ব্যাপারটা বুঝো নাই তাদের জন্য আমি আরেকবার দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। যারা ব্যাপারটা বুঝো নাই তাদের জন্য আমি আরো একবার দেখাচ্ছি, ব্যাপারটা ভালো করে খেয়াল করো। আচ্ছা, তো দেখো ভালো করে বলছে, যেটা আমি আর গাড়িটা আঁকছি না, গাড়িটা তোমরা এঁকে নিও। তো আমার রেইনটা পড়ছে নিচের দিকে, ভি রেইন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এর পরবর্তীতে আমার বাতাস বইছে সেই দিকে, গাড়ি যাচ্ছে যেই দিকে। তো গাড়ি যদি এই দিকে যায়, আমি গাড়ি যে গিফট দেওয়া ভেলোসিটি, গাড়ি যে আমাকে সাপ্লাই দিচ্ছে, সে সাপ্লাই দেওয়াটা ভেলোসিটির অপোজিট হবে। এখন আমি বললাম যদি আমার চেকআপটা খেয়াল করো, যদি আমার ভি একটা বড় হয়ে যায়, কাজে ভি একটা বড় বি সাপ্লাই এর চেয়ে, তাহলে আমার রেজাল্টেন্ট কোন দিকে কাজ করবে বলতো? আমার রেজাল্টেন্ট যেটা, সেটাকে আমি ব্লু কালি দিয়ে দেখাচ্ছি। তাহলে এদের যে রেজাল্টেন্ট, এই যে বি এয়ার এবং বি সাপ্লাই এর যে রেজাল্টেন্ট, এই দুটো ভেলোসিটির রেজাল্টেন্টটা কাজ করবে অ্যাকচুয়ালি এই বরাবর। অ্যাকচুয়ালি তাদের রেজাল্টেন্ট কাজ করবে এই বরাবর, এটা হচ্ছে তাদের রেজাল্টেন্টটা। ওই যে এয়ার এবং সাপ্লাই এর রেজাল্টেন্টের সাথে রেইন, তাদের আবার রেজাল্টেন্ট নিলে ওই রেজাল্টেন্টটা ফাইনাল রেজাল্টেন্টটা কাজ করবে, বি ফাইনাল রেজাল্টেন্টটা কাজ করবে এইদিকে। তাহলে আমরা প্রথমে এয়ার এবং সাপ্লাই এর রেজাল্টেন্ট নিলাম, সেটা কাজ করছে এইদিকে, ওই সাপ্লাই ওই রেজাল্টেন্টের সাথে রেইনের রেজাল্টেন্ট নিলাম, তাহলে আমরা একেবারে সবার রেজাল্টেন্ট নিয়ে নিছি ফাইনালি। তাহলে ফাইনাল রেজাল্টেন্ট কাজ করবে এইদিকে। তো আমার এইদিকে পেছনে যদি বর্ধিত করি, তাহলে কিন্তু আমার গাড়ির পেছনের কাজ ছিল এইদিকে, গাড়ির পেছনের কাজ ব্যাক সাইড ছিল এটা। তাহলে আমরা বলতে পারি এয়ার যদি বড় হয়ে যায় সাপ্লাই চেয়ে, গাড়ির কোন কাজ ভিজবে? গাড়ির পেছনের কাজটা ভিজে যাবে, গাড়ির পেছনে কাজ ভিজবে। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, আর যদি ঘটনাটা উল্টা হয়, ব্যাপারটা যদি এমন হয়, যদি আমার এয়ার ছোট হয় সাপ্লাই বড় হয়, তখন কি হবে ঘটনা? দেখো ভালো করে, তখন হবে কি আমার, তাহলে আমার এয়ার তো এইদিকে আছে বি এয়ার, রেইন নিচের দিকে আছে বি রেইন, সাপ্লাই এদিকে আছে বি সাপ্লাই। এখন আমাকে বলছে কি যে সাপ্লাইটা যদি বড় হয়ে যায়, তাহলে আমার চেকআপ 2 নাম্বার চেকআপ যেটা, 1 নাম্বার চেকআপ আমরা করেছি, 2 নাম্বার চেকআপ আমরা যেটা করব সেটা হচ্ছে ভি এয়ারটা ছোট বি সাপ্লাই এর চেয়ে, তাহলে আমার সাপ্লাই যেহেতু বড়, সো সাপ্লাই দিকে আমার রেজাল্টেন্ট কাজ করবে, সাপ্লাই দিকে আমার রেজাল্টেন্ট কাজ করবে। এটা হচ্ছে বি রেজাল্টেন্ট সাপ্লাই এর দিকে, বি রেজাল্টেন্ট সাপ্লাই এর দিকে, আর এটা হচ্ছে এয়ার, এটা হচ্ছে সাপ্লাই বি রেজাল্টেন্ট এর দিকে। তাদের আবার ফাইনাল রেজাল্টেন্ট রেইনের সাথে যদি আবার রেজাল্টেন্ট নিই, তাহলে এটা হচ্ছে রেইন আর এটা হচ্ছে ফাইনাল রেজাল্টেন্ট, ফাইনাল রেজাল্টেন্ট তাহলে কাজ করবে এইদিকে। তাহলে প্রথমে এয়ার এবং সাপ্লাই রেজাল্টেন্ট এইদিকে কাজ করছে, তার সাথে রেইনের রেজাল্টেন্ট নিলে লব্ধি নিল, তাদের মাঝ বরাবর, অলওয়েজ রেজাল্টেন্ট তাদের মাঝ বরাবর যায়, মাঝ বরাবর কাজ করবে। তাহলে আমি যদি এটাকে পেছনে বর্ধিত করি, তাহলে আমার গাড়ির কোন সাইড কে যাবে? গাড়ির ফ্রন্ট সাইড কে যাবে। তো আমরা বলতে পারি যদি আমার 2 নাম্বার চেকআপ এটা হয় যে এয়ার এর চেয়ে সাপ্লাইটা বড় হয়ে যায়, তাহলে গাড়ির কোন কাজ যাবে? গাড়ির সামনের কাজ যাবে, গাড়ির সামনের কাজ ভিজবে। বুঝতে পেরেছো? তাহলে এই ব্যাপারগুলো আমরা পরীক্ষা আসলে কিভাবে করব? এই ব্যাপারগুলো আমরা ফিগার ড্র করে তারপরে এইভাবে করে একটু বাংলায় লিখে করতে হবে। যেমন যদি মনে করো এই প্রশ্নটাই পরীক্ষায় আসছে, আমি কিভাবে অ্যান্সার করব? আমি প্রথমে বলবো যে আমার এয়ার যেদিকে হবে, কারের ভেলোসিটি যে কার যে আমাকে সাপ্লাই দিবে সেটা তার অপোজিট হবে। এর পরবর্তীতে সাপ্লাইয়ের সাথে
এই এয়ার এর মধ্যে তুলনা করব। এখন যদি দেখি সাপ্লাইটা বড় হয়, তাহলে এয়ার এবং সাপ্লাই যে রেজাল্টেন্ট বা লব্ধি সেটা এই দিকে কাজ করবে। কোনো মান নিয়ে কাজ করার দরকার নাই, আমরা শুধু দিক নিয়ে কাজ করলে হবে, এই দিকে কাজ করবে। আবার রেইন এবং সাপ্লাই এর রেজাল্টেন্টটা তাদের দিকে কাজ করবে। আর যদি আমাকে মান নিয়ে কাজ করতে বলে, তাহলে আমরা মান নিয়ে রেজাল্টেন্ট বের করে করে করব। তবে মান নিয়ে কখন আসতে দেখিনি, মান নিয়ে বলে না, অ্যাকচুয়ালি আমাকে এমসিকিউ তে কিংবা জাস্ট এমনি বলে যে কনসেপ্ট দিয়ে বলে গাড়ির কোন কাজ পিছবে। বিশেষ করে এমসিকিউ তে এটা বেশি আসে, গাড়ির কোন কাজ পিছবে, তখন আমরা জাস্ট তীর চিহ্ন দিয়ে দিয়ে এটা বের করে ফেলবো, অ্যারো দিয়ে। আর যদি কখনো মান বের করতে বলে, তখন কিন্তু পসিবল। প্রথমে আমাকে একটা মান দিয়ে করে দেখান না ভাইয়া, ঠিক আছে? একটা মান দিয়ে করে দেখালাম, চলো একটা মান দিয়ে অঙ্কটা করে দেখাই, তাহলে ভালো করে তুমি বুঝতে পারবে মান দিয়ে বললে আসলে কিভাবে হবে। মনে করো আমাকে দেওয়া আছে বি এর মান হচ্ছে 7, এর পরবর্তীতে বি রেইন এর মান হচ্ছে 9, এর পরবর্তীতে বি 9 না 8 দিলাম, এর পরবর্তীতে বি কার বেগ, বি সাপ্লাই এর বেগ হচ্ছে 13। ওকে, তাহলে এবার আসো প্রথম দিকে আমরা আমাদের চেকআপটা করব। যেহেতু আমরা বলবো যেহেতু আমার বি সাপ্লাইটা বড় তার চেয়ে বি এয়ার চেয়ে, তাহলে আমার যে রেজাল্টেন্টটা হবে সে রেজাল্টেন্টটা হবে কত? আমরা বলছিলাম বড় যে তার মান থেকে ছোট যে তার মানটা বিয়োগ করে দিব। তাহলে বড়র মান থেকে ছোটর মানটা বিয়োগ করে দিলে আমরা আমাদের লব্ধি পাচ্ছি 13 - 7, দ্যাটস মিন 6। তাহলে আমার 6 মিটার পার সেকেন্ড থেকে লব্ধি কাজ করছে। ওই লব্ধির সাথে বি রেঞ্জের সাথে আবার বি রেজাল্টেন্ট এর ফাইনাল লব্ধি যদি আমরা নিই, এর একেবারে চূড়ান্ত লব্ধি যদি আমরা নিই, ফাইনাল রেজাল্টেন্ট যদি আমরা নিই, তাহলে বি ফাইনাল রেজাল্টেন্ট হবে কত? বি ফাইনাল রেজাল্টেন্ট হবে √8² + 6² সমান হচ্ছে 10 হবে। কেন? কারণ আমরা দেখো ভালো করে, আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করব। তো দুইটা বল যদি আমার 90 তে থাকে, তাহলে তো আমাদের আর ওই পার্টটা লিখতে হয় না, দুইটার গুণফল ইনটু কস লিখতে হচ্ছে না। আমরা তো স্পেশাল কেসে দেখেছি। তো আমাদের রেজাল্টেন্ট এইদিকে, রেইন তো এইদিকে, তাহলে তাদের যে লব্ধিটা চূড়ান্ত লব্ধি সেটা হবে 8² + 6² বাকিটা cos 90 0 হয়ে যাচ্ছে, এটা লিখতে হচ্ছে না। বুঝতে পারছো? তাহলে আমার যখন দুইটা 90 তে থাকে, তখন দুইজনের বর্গ করে দিলে তো হচ্ছে। তাহলে আমার চূড়ান্ত লব্ধি হয় 10। তাহলে আমার এখানে চূড়ান্ত লব্ধি হবে কত? 10 মিটার পার সেকেন্ড। এখন এটা কোন দিকে হবে সেটা বের করতে পারবো, তখন আমরা tan থিটা দিয়ে বের করবো সামান্তরিক সূত্র। তাহলে এইভাবে করে আমরা আমাদের মান বের করতে হলে তখনও করতে পারছি। ঠিক আছে? তাহলে আমার কনসেপ্টটা কি? অ্যাকচুয়ালি আমাকে দেখতে হবে যে কোনটা কোন দিকে কাজ করতেছে, ওই অনুযায়ী আমার বৃষ্টিটা পড়বে। বৃষ্টি কোন দিকে পড়বে, কোন কাজ করে যাবে গাড়ি, সেটা হচ্ছে আসলে ডিপেন্ড করে। তাহলে আমি যেটা লিখে দিলাম, যেটা কন্ডিশন, যেন আমার ভিএআর বড় হয় গাড়ির পেছনে কাজ করে যাবে, বি রেইন বড় হলে গাড়ির বি সাপ্লাই বড় হলে গাড়ির সামনে কাজ করে যাবে। এখন এটা কখন হবে? গাড়ি যেদিকে যাচ্ছে সেই দিকে যদি যায়, যদি গাড়ি যেদিকে যাচ্ছে সেদিকে না যে তার বিপরীত দিকে যায়, তখন আমরা সেভাবে করে করবো। তাহলে আমাদের কেস থ্রিতে আসো, গাড়ি যেদিকে বাতাস যদি তার বিপরীতে যায় তাহলে কি হবে সেটা একটু দেখবো আমরা। এবার চলে আসো, গাড়ি যেদিকে বাতাস তার বিপরীতে যদি যায়, তাহলে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে এবার দেখো এবার কি হচ্ছে ব্যাপারটা, সেই বিখ্যাত গাড়ি যদি আমি আঁকি, তাহলে তোমরা মনে করে না দেখা, এটা হচ্ছে গাড়ির ব্যাক সাইড, এটা হচ্ছে গাড়ির ফ্রন্ট সাইড। গাড়ি যাচ্ছে এই দিকে, তাহলে বি কার এই দিকে, বি এয়ার হচ্ছে তার অপোজিট দিকে। বলেই দিয়েছি গাড়ি যাচ্ছে যেদিকে বাতাস যাচ্ছে তার বিপরীত, তাই না? ও যদি তাই হয়, আর রেইন তো অলওয়েজ নিচের দিকে, সেই কি আর বলা লাগে দাদা? না না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আমার কারটা সাপ্লাই দিবে আমাকে অপোজিট ডিরেকশনে, কাজে আমাকে আমার কার সাপ্লাই দিচ্ছে এদিকে, বি সাপ্লাই এদিকে। তারপর আমরা বলেছিলাম আসলে এখানে কার বলে আর কিছু থাকবে না, কারণ আমরা অ্যাকচুয়ালি একজন অবজারভার যখন কোন একটা ভেলোসিটি নিয়ে সামনে যায়, সে কিন্তু তার নিজের বেগটা দেখতে পায় না, ফিল করতে পায় না। সে দেখে যে সে তার আশেপাশের বস্তুগুলো পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ ওই বস্তুগুলার সে তার বেগটা ওই বস্তুগুলাকে দিয়ে দেয়। কাজে কার কিন্তু দেখতে পাবে না যে কাজ যাচ্ছে, বা কারের ভিতরে মানুষ দেখতে পাবে না কাজ যাচ্ছে, তারা দেখতে পাবে বাকি সবকিছু পিছিয়ে যাচ্ছে। এখন তাদের সাপ্লাই এবং এয়ার এইদিকে কাজ করতেছে, তাহলে তাদের রেজাল্টেন্ট ডেফিনেটলি এইদিকে হবে। এখানে আর কোনো কথাবার্তা ছাড়াই তাদের রেজাল্টেন্টটা হবে এইদিকে। ঠিক আছে? তাদের রেজাল্টেন্টটা হবে এইদিকে, অর্থাৎ ফাইনাল রেজাল্টেন্ট আর কি। অর্থাৎ বি এয়ার এবং সাপ্লাই এইদিকে কাজ করতেছে, তাদের রেজাল্টেন্ট এইদিকে, বি রেইন এইদিকে, তাদের ফাইনাল রেজাল্টেন্টটা হবে এ বরাবর। তাহলে গাড়ির কোন কাজ করে যাবে? গাড়ির সামনে কাজ করে যাবে। এখানে কোনো আর বড় ছোট কোনো বিষয় নাই। তাহলে বড় হোক ছোট হোক, এয়ার ভি এয়ার বড় হোক ছোট হোক কোনো সমস্যা নাই, বড় হোক ছোট হোক কোনো সমস্যা নাই।
কোনো সমস্যা নাই, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, অলওয়েজ সামনের কাজকে রিজার্ভ, কাজকে রিজার্ভ। তাহলে আমার যখন অ্যাকচুয়ালি গাড়ি এবং কার যখন অপোজিট ডিরেকশনে থাকে তখন অলওয়েজ আমার ফ্রন্ট সাইড গ্লাসকে কি করবে, ভিজাবে। তাহলে বুঝতে পেরেছো যে এটা কারণ আমার কারের দিকে যাচ্ছে, বাতাস বিপরীত দিকে যাচ্ছে, তো কার কিন্তু সাপ্লাই দিবে বিপরীতে, ফলে এখানে আর বড় ছোট দরকার নাই, তাদের লব্ধি নিয়ে তাদের রেজাল্টেন্ট এইদিকে কাজ করবে। তাহলে বোঝাতে পেরেছি? আমার যদি আমরা তিনটা কেস দেখেছি, যদি আমার গাড়ি স্থির থাকে একরকম, যদি গাড়ি যেদিকে যাচ্ছে বাতাস সেদিকে যায় একরকম, যদি গাড়ি যেদিকে যাচ্ছে বাতাস তার অপোজিটে যায় তাহলে আরেক রকম। এই যে কন্ডিশন গুলো সবকিছু কিন্তু ভেক্টরের বেসিক থেকে আসা। তো তোমার কিন্তু ভেক্টরের বেসিকটা ভালো করে লাগবে। যাদের ভেক্টরের কোনো বেসিক নাই আমি তাদেরকে বলবো ভেক্টরের রিভিউ করে ফেলো, ভেক্টরের ভিডিওগুলো দেখো, ভেক্টরের বেসিক কিন্তু তোমাদের জন্য খুব বেশি দরকার হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।